ওকে, সো আমরা এখন কয়েকটা প্রবলেম দেখি এইগুলো রিলেটেড। সো ধরো আমাদেরকে বলছে যে দুইটা ইলেকট্রোড দেওয়া হয়েছে তোমাকে, একটা হচ্ছে মানে কোশ্চেনগুলো কিভাবে থাকে দেখো, দুইটা ইলেকট্রোড দেওয়া হয়েছে, একটা হচ্ছে FeS টু Fe2 প্লাস, মানে যে ইলেকট্রোডের ডায়াগ্রাম দিয়ে দিছে FeS টু Fe2 প্লাস অ্যাকুয়াস, অ্যান্ড আরেকটা তোমার ইলেকট্রোড দেওয়া হয়েছে কপার সলিড টু কপার 2 প্লাস। বলছে এই দুইটা ইলেকট্রোডের কম্বিনেশনে যে সেলটা তুমি বানাবা সেটার সেল ডায়াগ্রাম দেখো, আর সেটার তুমি করো, সেটার সেল রিয়াকশনটা লেখো। সেল ডায়াগ্রাম অ্যান্ড সেল রিয়াকশনটা লেখো। এখন এখানে তোমার ওই লিস্ট থেকে মনে করতে হবে যে কে কার উপরে ছিল। আয়রন উপরে ছিল, সো আয়রন হচ্ছে অ্যানোড, সো আমরা আয়রনকে অ্যানোড হিসেবে লিখলাম। কিছু বলা না থাকলে সল্ট ব্রিজ দেওয়া ভালো। আর কপার হচ্ছে কি ক্যাথোড, সো কপারের যেহেতু ক্যাথোড, ওকে আমি ঠিক মতো লিখবো যে এটা কপার 2 প্লাস থেকে রিডিউসড হয়ে অ্যাকচুয়ালি কপার সলিডে কনভার্ট হচ্ছে। সেই হচ্ছে সেল ডায়াগ্রাম বা কোষ ডায়াগ্রাম। আর সেল রিয়াকশনটা লেখার আগে তুমি দুইটা হাফ রিয়াকশন দেখাই দিবা, যে অক্সিডেশন হাফ রিয়াকশন বা অ্যানোড রিয়াকশন হচ্ছে আয়রন দুইটা ইলেকট্রন ডোনেট করে Fe2 প্লাসে কনভার্ট হয়, আর রিডাকশন হাফ রিয়াকশন হচ্ছে কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন রিসিভ করে এখানে কপার সলিডে কনভার্ট হয়, অ্যান্ড দেন এই দুইটাকে তুমি যদি অ্যাড করো তাহলে তুমি সেল রিয়াকশনটা পাবা। ওকে, দেন আমরা আরেকটা দেখি, ম্যাথ 2। জিঙ্ক সলিড টু জিঙ্ক সালফেট, কপার সালফেট অ্যাকুয়াস টু কপার। সো বলছে যে এইটার এই যে সেলটা আছে তার সেল রিয়াকশনটা লেখো। সো এটা খুবই ইজি, এটা একবারেও লেখা যায়। তুমি জানো জিঙ্ক হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর এই পাশে কপার সালফেট হচ্ছে, এই দুইজন হচ্ছে রিয়াক্ট্যান্ট। সো একবার লিখতে পারো জিঙ্ক সলিড প্লাস কপার সালফেট টু, এই দুইটা হচ্ছে প্রোডাক্ট। সো জিঙ্ক সালফেট প্লাস কপার। সো সেল রিয়াকশন ডান। এরপর আমরা দাঁড়াও, সো এগুলো অ্যাকচুয়ালি পারবা, এটাতে সমস্যা হবে না। এখন একটু এক্সেপশনাল একটা দেখি, সেটা হচ্ছে যখন একটা হাইড্রোজেন ইলেকট্রোড বলতে একটা টার্ম আছে, আমরা এটা পরে শিখবো, ওইটা রিলেটেড ডিটেইলড একটা পুরো সেকশনই আছে ওইখানে দেখব। বাট এখন একটা এক্সাম্পল আমরা দেখে রাখি, যে আমাদেরকে বলছে যে আয়রন সলিড টু আয়রন সালফেট অ্যাকুয়াস, এই ইলেকট্রোড অ্যান্ড আরেকটা ইলেকট্রোড দেওয়া হয়েছে, সেই ইলেকট্রোডটা দেখতে একটু ডিফারেন্ট। এখানে একটা প্লাটিনাম লেখে, দেন কমা, দেন হচ্ছে হাইড্রোজেন, দেন স্ল্যাশ, দেন H2SO4 অ্যাকুয়াস, এভাবে লেখা হয়। এইটা কীরকম ইলেকট্রোড? এটা অ্যাকচুয়ালি যে হাইড্রোজেন তো মেটাল না বা সলিড না, সে তো গ্যাস। সো তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা তোমার খুবই একটা তোমার লেস রিয়াক্টিভ মেটাল আমরা তার ইলেকট্রোড হিসেবে ইউজ করবো, বাট ইলেকট্রোডের সলিউশন হিসেবে থাকবে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড, বা ওইখানে সব কিছু অ্যাকচুয়ালি হাইড্রোজেনের হবে। প্লাটিনাম জাস্ট একটা তোমার নিউট্রাল একটা ইলেকট্রোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? মানে একটা এটার অ্যাকচুয়ালি খুব ডিটেলড একটা থিওরি আছে, আমরা পরে দেখব। বাট ফর নাও এটুকু বুঝে রাখো যে গ্যাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইলেকট্রোড হিসেবে থাকে অন্য আর একটা মেটাল, এটা ইউজুয়ালি প্লাটিনাম বা গোল্ড হয়, একদম নিচের দিকের মেটালগুলো হয়, ঠিক আছে? বাট এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোডটা হচ্ছে হাইড্রোজেনের। এখন বলছে এই দুইটা ইউজ করে একটা সেল ডায়াগ্রাম লেখো আর সেটার রিয়াকশন লেখো। সেল ডায়াগ্রাম লেখাটা কোনো ব্যাপার না। আয়রন হচ্ছে উপরের দিকে,
সিরিজের। সো এটার সেল ডায়াগ্রামটা এরকম হবে FeS/FeSO4 আর এখানে সল্ট ব্রিজ দিতেও পারো, নাও পারো, সমস্যা নেই। এখন এটাকে লেখার সময় H2SO4 এ হচ্ছে হাইড্রোজেন 2H+ অবস্থায় আছে, আর এখানে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে 0। সো এখানে রিডাকশনটা হচ্ছে এই দিকে 2H+2H। সো তোমার এই H2SO4 কে আগে লিখতে হবে, দেন স্ল্যাশ দিয়ে H2 লিখতে হবে, অ্যান্ড দেন কমা দিয়ে প্লাটিনাম লিখতে হবে। এই ইলেকট্রোড যেটা, সেটাকে ইদার একদম ডানে লিখবা অথবা একদম বামে লিখবা, এটা ডিপেন্ড করে তুমি কোন মেটালের সাথে করতেছো। এটা যদি কপারের সাথে করতে তখন এইটা অ্যানোড হইতো আর কপার ক্যাথোড হইতো, ঠিক আছে? ওকে, সেল ডায়াগ্রাম গেল। এবার আসি অক্সিডেশন হাফ রিয়াকশন। এখানে আয়রন 2টা ইলেকট্রন ডোনেট করে Fe2+ এ কনভার্ট হচ্ছে, আর রিডাকশন হাফ রিয়াকশন 2H+, মানে ওই যে H2SO4 এর 2H+, ওটা তো আয়নিক অবস্থায় আছে, সে 2টা ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতেছে। এন্ড দেন এখানে সেল রিয়াকশন হচ্ছে আয়রন সলিড প্লাস 2H+ অ্যাকুয়াস, Fe2+ অ্যাকুয়াস প্লাস হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? সো এই হচ্ছে এরকম একটা তোমার সেলের তোমার সেল ডায়াগ্রাম অ্যান্ড রিয়াকশন। এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন ফুয়েল সেল বলে, সরি হাইড্রোজেন ফুয়েল সেল না, এটা অ্যাকচুয়ালি এই ইলেকট্রোডটা মেইনলি ইউজ হয় হাইড্রোজেন ফুয়েল সেলে, বাট অন্যান্য কেসেও ইউজ হতে পারে, যেমন এইখানে। সো আমরা এটার এক্সাম্পল আস্তে আস্তে সামনে আরও দেখব, বাট এখন আমরা জাস্ট সেল ডায়াগ্রামটা লেখা শিখে রাখলাম। আবার তোমাকে অনেক সময় এরকম একটা রিয়াকশন দিয়ে বলতে পারে যে এটার সেল ডায়াগ্রাম লেখো। ধরো Ag+ প্লাস নিকেল সলিড, এখান থেকে তোমার নিকেল 2+ অ্যাকুয়াস, নিকেল 2+ অ্যাকুয়াস আর হচ্ছে সিলভার, এরকম দেওয়া। এটা ব্যালেন্সড অবস্থায় নাই, সো তুমি আগে ব্যালেন্স করে নিবা যে এখানে 2Ag+ আর এটা 2Ag। দেন তুমি এখানে দেখো এইটা হচ্ছে রিডাকশন, এটা হচ্ছে অক্সিডেশন। সো অ্যানোড হিসেবে কাজ করবে নিকেল, আর ক্যাথোড হিসেবে কাজ করবে সিলভার। এখানে 2Ag+ লেখার দরকার নেই, তুমি Ag+ লিখলেই হবে, মানে সেল ডায়াগ্রামে ওই ব্যালেন্সড অবস্থাটা লেখা লাগবে না, Ag+/Ag। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো বলছে যে ক্রোমিয়াম সলিড /ক্রোমিয়াম 3+ অ্যাকুয়াস আর হচ্ছে লিড 2+ লিড সলিড। সো বলছে এটার হাফ রিয়াকশন আর সেল রিয়াকশন দেখতে। সো এখানে অ্যানোডে হচ্ছে অক্সিডেশন। সো অ্যানোডে অক্সিডেশন যদি লিখি যে Cr সলিড থেকে Cr3+ + 3 ইলেকট্রন, এটা হচ্ছে অ্যানোড হাফ রিয়াকশন। আর তোমার ক্যাথোড বা রিডাকশন হাফ রিয়াকশন হচ্ছে এরকম। আচ্ছা, এখানে ইলেকট্রনটা বাম পাশেই লিখি, এটাই সহজ, ডান পাশে লিখলেও হইতো। আচ্ছা, বাট এটা আমরা সেল রিয়াকশনটা লেখার জন্য আমার কিন্তু এটাকে ব্যালেন্স করতে হবে। সো দেখো ইলেকট্রনটা কিন্তু ব্যালেন্সড হয়ে যায়, তাই না? আসলে যেটা হয় যে ওই যে তোমার একটা সেলে অ্যানোডে যে এক্সট্রা ইলেকট্রনগুলো প্রডিউস হয় সেগুলোই তো ফ্লো হয়ে তোমার ক্যাথোডে আসে, তাই না? ওইটাই অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস ফ্লো ক্রিয়েট করে। সো এই দুইটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড হতে হয়। সো আমরা ফার্স্ট রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর সেকেন্ড রিয়াকশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি। দেন দুইটাকে যদি অ্যাড করে দিই তাহলে পাবো 2Crs + 3 লিড 2+
2Cr3 প্লাস aqueous প্লাস 3 লিড সলিড। সো সেল রিয়াকশনটা অবশ্যই এরকম সুন্দর মতো ব্যালেন্স করে লিখতে হবে, যদিও তোমার সেল ডায়াগ্রামে কিন্তু এটা করেনি। ঠিক আছে, সো এইগুলো রিলেটেড আর কারো কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এখন আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ডিসকাশন করব। তার আগে একটা জিনিস বলে রাখি যে এই ইলেকট্রোকেমিস্ট্রি বা থার্মোকেমিস্ট্রি যাই বলো না কেন, এগুলো সব কিছুতে আমরা তোমার স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে কি বুঝি? স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে তোমার 1 অ্যাটমসফেরিক প্রেশার আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে যত ম্যাথ করব সেখানে যখনই বলবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা কিছু যদি বলা না থাকে, আমরা অবশ্যই টেম্পারেচারটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিব। আর এখানে সব রিয়াকশন হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রেশারে করা হয়, 1 অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড কন্ডিশনে একটা ব্যাটারির বা একটা ইলেকট্রোডের যে পোটেনশিয়াল সেটাকে এভাবে E0 দিয়ে লেখা হয়। ওকে, E0। সো ধরো E0 সেল মানে হচ্ছে একটা ব্যাটারির 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার পোটেনশিয়াল। আর আরেকটা কথা হচ্ছে যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে স্ট্যান্ডার্ড কন্ডিশনে দুইটা যে সল্ট রাখা হয় তাদের কনসেন্ট্রেশনগুলো 1 মোলার হইতে হয়। মানে আমরা যে ইলেকট্রোকেমিস্ট্রিতে যেই মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতেই বুঝবো যে দুইটা আলাদা আলাদা সল্ট রাখা থাকবে এবং তাদের কনসেন্ট্রেশন 1 মোলার করে হবে, আর টেম্পারেচার হবে এত, প্রেশার হবে এত। সো এই E0 সেল হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অবস্থাতেই E অ্যানোড অক্স প্লাস E ক্যাথোড রেড। স্ট্যান্ডার্ডটা জাস্ট এটাই বোঝায় যে ওইখানে সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার করে আর টেম্পারেচার হচ্ছে এত। আর যদি শুধু লেখো সেটা হচ্ছে অন্য যে কোনো টেম্পারেচার বা কনসেন্ট্রেশনের জন্য। ও আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড অবস্থায় যত কিছু বের করা, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনের জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি হাইড্রোজেনের রেসপেক্টে বের করা। এটা যখন হাইড্রোজেন ইলেকট্রোড পড়বো, ওইখানে প্রাইমারি আর সেকেন্ডারি ইলেকট্রোড বলতে দুইটা টার্ম আছে, ওইখানে ওইগুলো কভার দিব। বাট এখন আমরা মেইন ডিসকাশনের সাথে স্টিক করি। সো আমরা এখন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের রিয়াকশন স্পন্টেনিটি। ইলেকট্রোকেমিক্যাল সেল স্পন্টেনিটি মানে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বা একটা তড়িৎ কোষ সেটা স্বতঃস্ফূর্ত কিনা, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা বের করা, মানে সে কি স্পন্টেনাস নাকি না। যেমন জিঙ্ক, মানে একটা তোমাকে যদি এরকম একটা সেল দেওয়া হয় জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস, একটা সেল ডায়াগ্রাম দিয়ে আমি বললাম যে আচ্ছা এটা কি স্পন্টেনাস মানে হচ্ছে নিজের ইচ্ছায় হচ্ছে, বাইরে থেকে কিছু করতে হচ্ছে না। সো তুমি বলবা হ্যাঁ এটা তো স্পন্টেনাস, কারণ নর্মালি এটাই হওয়ার কথা, জিঙ্ক অ্যানোড হিসেবে অক্সিডাইজ হবে আর কপারে ক্যাথোড সে রিডিউসড হবে। বাট আমি যদি সেল ডায়াগ্রামটা এইভাবে লিখতাম, ওই যে তোমাকে বলছিলাম তোমাকে কোশ্চেনে যেভাবে দিবে ওই অনুযায়ী তোমার ধরতে হবে। সো এখানে যদি তোমাকে আমি এরকম একটা সেল দিতাম, ধরো কপার সলিড, ধরো তোমার রিঅ্যাক্টিভিটি সিরিজ সম্পর্কে কোনো আইডিয়া নাই, ঠিক আছে। সো কপার সলিড স্ল্যাশ কপার 2 প্লাস অ্যাকুয়াস স্ল্যাশ ডাবল বার জিঙ্ক 2 প্লাস স্ল্যাশ জিঙ্ক সলিড। এখন এটা কি স্পন্টেনাস? তুমি যদি আগে থেকে সিরিজটা জানো তখন তুমি বলবে হ্যাঁ এটা স্পন্টেনাস না, কারণ কপার তো অ্যাকচুয়ালি রিডিউসড হবে না, কপার তো অক্সিডাইজড হবে না, কপার হবে রিডিউসড। আর জিঙ্ক যে সে হচ্ছে রিডিউসড হবে না, সে হবে অক্সিডাইজড। সো এই রিয়াকশনটা আসলে স্পন্টেনাস না, এটা স্পন্টেনাস উল্টা ডিরেকশনে। মানে যদি আমি বলি ওই যে কেমিক্যাল চেঞ্জেসে পড়ছিলে একটা রিয়াকশন ফরওয়ার্ড দিকে যাবে কিনা নাকি ব্যাকওয়ার্ড দিকে যাবে, ওইটা আমরা বের করতে পারতাম, তাই না? সো ওই যে
কিউ এর রিয়াকশন কোশেন্ট বা কিউ এর ভ্যালু বের করে। কিউ যদি গ্রেটার দ্যান কে হয় তখন হচ্ছে একদিকে ওইটা তখন দেখা যায় উল্টা দিকে স্পন্টেনাস, আবার কিউ যদি লেস দ্যান কে হয় এটা ফরওয়ার্ড ডিরেকশন, আর কিউ যদি কে এর সমান হয় তখন এটা ডেড, মানে এটা ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের স্পন্টেনিটি আমরা চাইলে সিরিজ থেকে বের করতে পারি, বা মানে আমাদের মুখস্থ সিরিজ থেকে বের করতে পারি, সেটা তো আমরা বুঝি যে কখন কোনটা হবে, বাট আমরা এখন এটা ম্যাথমেটিক্যালি শিখব। ম্যাথমেটিক্যালি আমরা কীভাবে স্পন্টেনিটি বের করব। সো একটা ছোট্ট এক্সাম্পল দিই যে আমরা অলরেডি ধরো একটা স্পন্টেনাস রিয়াকশন জানি, এরকম একটা সেলকে লিখি, যেমন জিঙ্ক সলিড টু জিঙ্ক 2+ অ্যাকুয়াস ডাবল বার কপার 2+ অ্যাকুয়াস টু কপার। আমরা জানি যে এটা সিরিজ অনুযায়ী এটা স্পন্টেনাস। সো এখানে জিঙ্ক তো তোমার অ্যানোড, আমরা কি বলছিলাম অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে কি পজিটিভ। সো এখানে ই অ্যানোড অক্স এটা একটা পজিটিভ ভ্যালু, রাইট? মানে এটা অলরেডি আমরা জানি যে জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়ালটা, তুমি যদি অক্সিডেশন পটেনশিয়ালের চার্ট দেখো, এটা বইতে দেওয়া আছে, বাট ওটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট দেখার জন্য। সো তুমি যদি ওইটা দেখো যে দেখবা জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়ালটা হচ্ছে পজিটিভ। আবার কপার 2+ এর রিডাকশন পটেনশিয়ালটা হচ্ছে পজিটিভ। কপার 2+ এর যে কপারের যে রিডাকশন পটেনশিয়াল সেটা হচ্ছে পজিটিভ। সো তুমি যদি এই পুরা সেলটার ই সেল বের করো, ই সেল এটা যদি বের করো তাহলে এটা কি হবে, ই জিঙ্ক টু জিঙ্ক 2+, মানে অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন, অ্যান্ড দুইটা পজিটিভ ভ্যালু অ্যাড হয়ে এটা কি হওয়া উচিত, একটা পজিটিভ ভ্যালু। সো আমরা বলতে পারি যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তখনই স্পন্টেনাস হবে যদি তার ই সেলের ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়। সো যদি ই সেলের ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় তখন এটা অ্যাকচুয়ালি স্পন্টেনাস বা স্বতঃস্ফূর্ত। যদি ই সেলের ভ্যালু, এখানে এই যে ই সেলের যে ভ্যালু আছে সেই ই সেলটা যদি লেস দ্যান 0 হয়, এটা হচ্ছে নট স্পন্টেনাস, মানে স্পন্টেনাস বাট ইন রিভার্স ডিরেকশন, এটা হচ্ছে নট স্পন্টেনাস। আর ই সেলের ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, তাহলে আমরা বলবো এটা একটা ডেড সেল, ওইটা থেকে কোনোভাবেই আর কারেন্ট পাওয়া সম্ভব না। সো এটা আমি খুব লুজ একটা ইয়া দিয়ে দেখাইছি, বাট এটার অ্যাকচুয়ালি আরও সুন্দর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, আমি ওইটা দেখাবো। সো ম্যাথমেটিক্যালি ই সেলের মানে একটা সেল ডায়াগ্রাম দেওয়ার পর তুমি ওইটার ই সেল বের করে যদি দেখো যে ওইটা গ্রেটার দ্যান 0 আসছে, বুঝে নিবা যে এটা একটা স্পন্টেনাস সেল। যদি লেস দ্যান 0 আসে নট স্পন্টেনাস, আর 0 সমান আসলে ডেড সেল। এখন এটার অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স থেকে অনেক বড় ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে। সো আমি ওইটা একটু লিখি, আর মনে আছে কিনা আমি শিওর না, থার্মোডাইনামিক্স পড়ছে অনেক দিন হয়েছে, লাস্ট জানুয়ারিতে পরীক্ষার আগে পড়ছিলাম। আচ্ছা হ্যাঁ, তো থার্মোডাইনামিক্সে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স তো তোমরাও মানে কলেজ লেভেলেরটা তো পারোই, ফিজিক্সে যা যা আছে। তো থার্মোডাইনামিক্সে আমরা কয়েকটা টার্ম আমাদের খুব সবাইকে কনফিউজ করে, যেমন একটা হচ্ছে এনথালপি, আর একটা হচ্ছে এনট্রপি, তারপর হচ্ছে হিট, অনেক কিছুই বেশ একটু কনফিউজিংই থাকে। সো আমি একটু ব্রিফলি এখানে এটা বলে দিই যে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল তো জানি। ফার্স্ট ল হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, যে একটা সিস্টেমে আমরা যতটুক হিট চেঞ্জ করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ইন্টারনাল এনার্জি চেঞ্জে কন্ট্রিবিউট করবে প্লাস কিছু এক্সটার্নাল ওয়ার্ক করবে। মানে হিট গেইনড বাই সিস্টেম হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে থার্মোডাইনামিক্সে তোমার 4টা ফান্ডামেন্টাল ডেফিনেশন আছে। সো ফান্ডামেন্টাল ডেফিনেশনগুলোর মধ্যে এটা হচ্ছে নাম্বার 1। এখান থেকে আবার ম্যাক্সওয়েলের 4টা থার্মোডাইনামিক রিলেশন আছে, ওই ইউনিভার্সিটিতে উঠলে পড়বা। অ্যান্ড দেন এনথালপি জিনিসটা কি, এই এনথালপি এটা আমাদের বেশ কনফিউজ করে। সো এনথালপি হচ্ছে
একটা সিস্টেমের মানে এনথালপির ডেফিনেশন হচ্ছে এইচ দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এনথালপির ডেফিনেশন হচ্ছে যে একটা সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি ইউ প্লাস সেই সিস্টেমের যে প্রেশার ইনটু ভলিউম, ঠিক আছে? সো এটা হচ্ছে এনথালপির ডেফিনেশন। যে একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি আর সেই সিস্টেমের প্রেশার আর ভলিউমের প্রোডাক্টের সাম হচ্ছে এনথালপি। এই জিনিসটা এটা একটা থার্মোডাইনামিক পটেনশিয়াল, মানে এটা একটা তাপগতীয় বাংলায় কী বলে তাপগতীয় থার্মোডাইনামিক স্টেট ফাংশন আর কি। সো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস পিভি, এটা একটা ফান্ডামেন্টাল ডেফিনেশন। আর আরেকটা ডেফিনেশন আছে যে গিবস ফ্রি এনার্জি নামে একটা ফাংশন আছে, সেই গিবস ফ্রি এনার্জি হচ্ছে এইচ মাইনাস টিএস। মানে একটা সিস্টেমের এই এনথালপি থেকে যদি তুমি এই টেম্পারেচার আর এনট্রপি প্রোডাক্টটা সাবট্রাক্ট করো তাহলে যেই কোয়ান্টিটিটা পাওয়া যায় সেটাকে বলে গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি বা গিবসের মুক্ত শক্তি। জি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস টিএস। আর আরেকটা আছে হেলমহোলটজ ফ্রি এনার্জি, বাট ওইটাও আমি ভার্সিটিতে উঠে পড়ছি, ওইটা লাগবে না। সো এখন এই যে এনথালপি, যেটা এনথালপি হচ্ছে, এনথালপিকে বাংলায় বলে হচ্ছে ধৃত তাপ। মানে একটা সিস্টেম মোট যে পরিমাণ এনার্জি নিজের মধ্যে ধরে রাখে সেটা হচ্ছে এনথালপি। মানে তার ইন্টারনাল এনার্জি তো আছেই, আবার তার প্রেশার আর ভলিউমও আছে। আচ্ছা, আমাদের টাইম শেষ, একটু সো এনথালপি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি প্লাস প্রেশার ইনটু ভলিউম, আর গিবস ফ্রি এনার্জি হচ্ছে জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই এইচ ইজ ইকুয়াল টু তাহলে কী লেখা যায়, জি প্লাস টিএস। সো গিবস ফ্রি এনার্জি বলতে বোঝায় যে তুমি একটা সিস্টেম থেকে টোটাল কতটুক অ্যাভেইলেবল এনার্জি পাচ্ছ। মানে অ্যাভেইলেবল এনার্জি বলতে বোঝায় যে তুমি কতটুক এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করতে পারবা। অ্যাভেইলেবল এনার্জিটা হচ্ছে কতটুক এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করতে পারবা, ওয়ার্ক। এটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি দিয়ে বোঝা যায়। আর টিএস যেটা, এটা হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি। মানে এটাকে তুমি আর ওয়ার্কে কনভার্ট করতে পারবে না, এটা ওই ভিতরেই থেকে যাবে, সিস্টেমের ভিতরেই হিট ইন্টারনাল এনার্জি হিসেবে কন্ট্রিবিউটেড হবে। আচ্ছা, সো এনথালপির অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে ইউ প্লাস পিভি, বাট সেই এনথালপিকে আবার দুইটা পার্টিশন করা যায়। একটা হচ্ছে অ্যাভেলেবল এনার্জি, কতটুককে ওয়ার্ক হিসেবে পাবা, আর আরেকটা হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি, কোনটাকে তুমি ওয়ার্ক হিসেবে পাবা না। সো গিবস ফ্রি এনার্জি ডেফিনেশন এইটা, এনথালপির ডেফিনেশন এইটা, আর এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। সো এখান থেকে আমরা যদি এইটাকে দেখি যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস পিভি, আচ্ছা সরি, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি না, আমরা গিবস ফ্রি এনার্জিটা নিয়ে ইন্টারেস্টেড। আমরা যদি এটার বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি, বইতে মেবি এটা ডেল দিয়ে লেখা, বা বইতে আসে কিনা আমি নিজেও জানি না, জি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস টিএস। সো আমি এটাকে বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে, ডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএইচ দেন হচ্ছে ইউভি টিডিএস মাইনাস এসডিটি, ক্লিয়ার? আর সিমিলারলি তোমার এগুলো এক্সট্রা, ঠিক আছে, এগুলো তোমার পরীক্ষা আসবে না। আর এখান থেকেও তুমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করো তাহলে ডিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। না, এনট্রপি অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক স্টেট ফাংশন, অ্যান্ড সেইটা তো আমরা ওইটা অ্যাকচুয়ালি মেজার করতে পারি না, আমরা ওইটার চেঞ্জটা মেজার করতে পারি, বুঝছো? হ্যাঁ, ওইটাতেই আসতেছি। এখন বইতে এটাকে সিম্পলি এভাবে লিখছে যে ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টিএস অ্যান্ড দেন হচ্ছে ডেল এইচ মাইনাস ডেল টিএস, অ্যান্ড এখানে মানে আমরা এই যত এই গিবস ফ্রি এনার্জিটা দেখবো, গিবস ফ্রি এনার্জি চেঞ্জটা আমরা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে ইয়ে করবো। ওই যে আমরা সব স্ট্যান্ডার্ড অবস্থায় করতেছি বলছিলাম না, যে সব হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে করবো, যেই টেম্পারেচারই থাকবে ওইটাতেই আমরা ইয়া করবো। সো এখানে টিটা যদি কনস্ট্যান্ট হয় দেখা যায় টিটা বাইরে চলে আসে অ্যান্ড এটা ডেল এস হয়। ডেল জি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এইচ মাইনাস টি ডেল এস। ওকে, এইটা মনে হয় বইতে দেওয়া আছে, আমার ঠিক মনে নেই। আর আমি এটা অ্যাকচুয়ালি সবসময় ডিফারেন্সিয়েশন দিয়ে করি,
ডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, আর ডিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আবার এটা। আচ্ছা ডিএইচ দরকার নেই, বাট এখানে ওই যেটা বলছিলাম যে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তো কনস্ট্যান্ট টেম্পারেচারে ডিটিটা কী হয়ে যাবে, 0। তো এখান থেকে ডিজি ইজ ইকুয়াল টু ডিএইচ মাইনাস টিডিএস। এখানে যা যা দেখাই সব সিলেবাসের বাইরে, জাস্ট এইটা মনে হয় তোমার সিলেবাসে আছে। ডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএইচ মাইনাস টিডিএস, এগুলো জেনে রাখা ভালো, তুমি কোথাও দেখলে যাতে একদম আনকমন না লাগে। আবার ডিএইচ হচ্ছে এইটা, যে ডিজি ইজ ইকুয়াল টু ডিএইচ। আচ্ছা দেখো ডিএইচকে আমরা কি লিখতে পারি, এই ডিইউ প্লাস পিডিভি, তোমার থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে এই ডিডাব্লিউটা কিন্তু পিডিভি ছিল, ডিইউ প্লাস পিডিভি, রাইট। সো এইটাকে ডিকিউ লেখা যায়, ডিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ প্লাস ভিডিপি। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমরা যদি কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কাজ করি তাহলে তো এইটা 0, ডিপি তো 0 হয়ে যাবে, তাই না, প্রেশারের কোনো চেঞ্জ নেই। তখন কিন্তু এনথালপির চেঞ্জটাই হিটের চেঞ্জ হয়। এর জন্য মনে আছে আমরা যখন থার্মোকেমিস্ট্রি পড়ছিলাম তখন ওইটাকে আমরা রিয়াকশন হিট না বলে রিয়াকশন এনথালপি বলতাম প্রায়। এনথালপি বের করো বা চেঞ্জ ইন এনথালপি, রিয়াকশন এনথালপি, কম্বাসন এনথালপি সব বলতাম, কারণ এগুলো সব কনস্ট্যান্ট প্রেশারে করা হয়, সব হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশারে। সো এর জন্য এখানে ডিকিউ আর ডিএইচটা ইকুয়াল হইতো। সো আমরা যেহেতু কনস্ট্যান্ট প্রেশারে কাজ করতেছি, ডিএইচ আর ডিকিউ অ্যাকচুয়ালি সেম। ক্লিয়ার? আর এখান থেকে আরেকটা জিনিস পেলাম, ডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএইচ মাইনাস টিডিএস, আর ডিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজি প্লাস টিডিএস। আর ডিএইচ হচ্ছে আবার কি, ডিকিউ, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার যদি করো তখন এটাকে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিজি প্লাস টিডিএস লেখা যায়। যাই হোক এগুলো বাদ দাও, আমি এগুলো নিয়ে শুরু করলে সারাদিন লেগে যাবে। আচ্ছা, সো আমরা মেইনলি এই ডেফিনেশনগুলো একটু মনে রাখবো। এখানে বক্স করা যা যা আছে এই কয়টা জিনিস পারলেই হবে। এখানে ম্যাক্সওয়েলের 4টা রিলেশন আনা যায়, এখান থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়, তারপর 4টা রিলেশন আসে আর কি। যাই হোক, সো এই গিবস ফ্রি এনার্জির সাথে এইটার একটা কানেকশন আছে, এই যে রিয়াকশন স্পন্টেনিটির একটা কানেকশন আছে। সো থার্মোডাইনামিক্স থেকে দেখা যায় যে একটা রিয়াকশন তখনই স্পন্টেনাস হয় যখন সেখানে গিবস ফ্রি এনার্জির যে চেঞ্জ সেইটা যখন লেস দ্যান 0 হয়। মানে গিবস ফ্রি এনার্জি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটাতে দিয়ে তুমি বুঝবা, মানে এরকম আমি যেভাবে মনে রাখি যে একটা বক্সের ভিতরে ধরো কিছু এনার্জি আছে, ওইটাই হচ্ছে আমার গিবস ফ্রি এনার্জি। আমি চাইলে ওইটাকে ওয়ার্ক হিসেবে কনভার্ট করতে পারবো। সো আমি যখন এখান থেকে কিছু ওয়ার্ক বের করব তখন ওই এনার্জিটা কি আস্তে আস্তে কমে যাবে। সো অ্যাকচুয়ালি গিবস ফ্রি এনার্জির রিডাকশন অ্যামাউন্টটা হচ্ছে আমার অ্যাভেইলেবল ওয়ার্ক। তুমি যত গিবস ফ্রি এনার্জি এখান থেকে কমাবা তত বেশি ওয়ার্ক পাবা। সো গিবস ফ্রি এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি মানে কাইন্ড অফ এরকম যে গিবস ফ্রি এনার্জির নেগেটিভটাই হচ্ছে অ্যাভেইলেবল ওয়ার্ক। ঠিক আছে? তো এখন গিবস ফ্রি এনার্জিটা যদি লেস দ্যান 0 হয় তো তখন অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল সেলটা স্পন্টেনাস হয়। সো আমরা আগেই দেখে আসছি যে ই সেল ইজ গ্রেটার দ্যান 0, তখন এটা স্পন্টেনাস। অ্যান্ড এইখান থেকেও সেম জিনিসটা আনা যায় যে গিবস ফ্রি এনার্জি যে একটু আগে বললাম, এইটার চেঞ্জটা হচ্ছে আমার, মানে এটার নেগেটিভ চেঞ্জটা হচ্ছে আমার ওয়ার্ক। এখন একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে এরকম একটা সার্টেন ইএমএফে বা একটা এই যে ই সেলের আন্ডারে অ্যাকচুয়ালি যখন এন মোল ইলেকট্রন এখান থেকে এখানে ট্রাভেল করে আসে তখন টোটাল কয় কুলম চার্জ পাস হয়। 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 1 ফ্যারাডে চার্জ। সো এন মোল মানে হচ্ছে NF কুলম, রাইট। আর ইলেকট্রোস্ট্যাটিক্যাল ওয়ার্ক হচ্ছে W ইজ ইকুয়াল টু VQ। সো এটা হচ্ছে আমার কিউ আর এখানে পটেনশিয়াল হচ্ছে E। সো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি NFE সেল। সো এইটাই হচ্ছে কি আমার ওয়ার্ক, তাই না? সো এখান থেকে আমরা পাবো NFE সেল। সো ডেল জি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস NFE সেল। সো এই যে ই সেল যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অ্যাকচুয়ালি গিবস ফ্রি এনার্জিটা তোমার লেস দ্যান 0 হয়ে যায়, তাই না? সো এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ডেল জি লেস দ্যান 0 হলে একটা রিয়াকশন স্পন্টেনাস হয়। আমি যদিও উল্টাভাবে বলছি,
বাট অ্যাকচুয়ালি মানে উল্টাভাবে বলছি বলতে আগে ডেল জি দেন ডেল এই ই এর ভ্যালু গ্রেটার দ্যান 0, বাট অ্যাকচুয়ালি তোমার মানে আমি এখানে বোঝানোর সুবিধার্থে আগে ই সেল দেন ডেল জি দিয়ে বললাম, কারণ থার্মোডাইনামিক্স পড়তেছি না আমরা এখানে, সো এটা নিয়ে অ্যাকচুয়ালি বেশি ডিসকাস করা যাবে না। আর ওই যে ডেল জির ব্যাপারটা বলতেছি, এই ডেল জি হচ্ছে ডেল এইচ মাইনাস টি ডেল এস, তো এখানে আবার এনট্রপি চেঞ্জের সাথে একটা কানেকশন আছে, যে এনট্রপি চেঞ্জ ম্যাক্সিমাম যখন হয় আমরা বলছিলাম যে কোনো স্পন্টেনাস প্রসেসে আসলে এনট্রপি ইনক্রিজিং, মানে ইউনিভার্সের এনট্রপি হচ্ছে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। সো এখান থেকে অ্যাকচুয়ালি দেখানো যায় যে এটা যখন পজিটিভ হয়, এটা যত পজিটিভ হয় তখন ডেল জি তত নেগেটিভ হইতে থাকে, ঠিক আছে? ওকে, সো ডেল জির ভ্যালু যখন 0 তখন ডেল জি ইজ ইকুয়াল, এটা ফর্মুলা হিসেবে মনে রাখবে, এটা রিলেটেড ম্যাথ আসে, ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল। সো এই ডেল জি যখন গ্রেটার লেস দ্যান 0 তখন অ্যাকচুয়ালি এই নেগেটিভ সাইনটার জন্য ই সেল হচ্ছে গ্রেটার দ্যান 0 আর দ্য সেল রিয়াকশন ইজ স্পন্টেনাস, সেল রিয়াকশন ইজ স্পন্টেনাস। দেন ডেল জি যদি গ্রেটার দ্যান 0 হয়, ই সেলের ভ্যালু লেস দ্যান 0 হয়, সেল রিয়াকশন ইজ নট স্পন্টেনাস। আর ডেল জি যদি ইকুয়াল টু 0 হয়, ই সেলও 0 হয়, মানে ওই সিস্টেমে অ্যাকচুয়ালি কোনো অ্যাভেলেবল এনার্জি নাই, মানে ওয়ার্কে কনভার্ট করার মতো এনার্জি নাই, সো তখন এটা অ্যাকচুয়ালি ডেড সেল। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা, সো আমরা এখন এটা রিলেটেড ম্যাথ দেখি। সো আমাদেরকে বলছে যে তোমাকে একটা সেল রিয়াকশন দেওয়া হলো, জিঙ্ক সলিড প্লাস কপার 2 প্লাস অ্যাকুয়াস, জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস প্লাস কপার সলিড, যেখানে তোমাকে কিছু গিভেন ডেটা দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড অবস্থায় ই নট জিঙ্ক 2 প্লাস 2 জিঙ্ক, এটা হচ্ছে নেগেটিভ 0.76 ভোল্ট, আর স্ট্যান্ডার্ড অবস্থায় কপার 2 প্লাস 2 কপার, মানে দুইটারই রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে, সেটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। এখন বলছে যে এই রিয়াকশনটা কি স্পন্টেনাস, তো সেটা বের করার জন্য তোমার কি এই সেল রিয়াকশনটার ই সেল বের করতে হবে, ই নট সেল বের করবো, কারণ এখানে দুইটাই স্ট্যান্ডার্ড অবস্থায়। সো ই নট সেলটা কী হবে কেউ একজন বলো তো, এখানে ই নট সেল ইজ ইকুয়াল টু কত লিখবো? ফার্স্টে কোনটা ই নট, এখানে কি লিখবো? হ্যাঁ, মানে জিঙ্ক থেকে অ্যানোডের, মানে এই রিয়াকশনটা যেই সিকোয়েন্সে হয়, মানে এটার সেল ডায়াগ্রামটা তুমি একটু রাফে লিখে ফেলো, তাহলে তোমার জন্য ইজি হবে। জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস 2 কপার, এটা রাফে লেখো, তাহলে তুমি এটা ইজিলি লিখে দিতে পারবা যে এখানে রিয়াকশনে যেই সিকোয়েন্সে হচ্ছে সেই সিকোয়েন্সটাই। এবার দেখো তোমাকে দেওয়া আছে জিঙ্ক 2 প্লাস 2 জিঙ্ক, বাট লাগবে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, সো এটা কি হবে নেগেটিভ, সো নেগেটিভ ই নট জিঙ্ক 2 প্লাস 2 জিঙ্ক, এটা জাস্ট ভেঙে লেখা, তুমি এখানে ডিরেক্টলি মাইনাস 0.765 লিখতে পারো, মাইনাস আবার প্লাস হয়ে যাবে, আর এটা যেটা লাগবে আমার সেইটাই দেওয়া আছে, সো এটাতে আর প্রবলেম নেই। সো মাইনাস, এটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হচ্ছে মাইনাস 0.76, আর কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে 0.34, সেই দুটো অ্যাড করো তাহলে কত আসে 1.1 ভোল্ট প্লাস 1.1 ভোল্ট। এখানে কিন্তু সাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা মাইনাস আসলে কিন্তু 0, ঠিক আছে? সো প্লাস 1.1 ভোল্ট। তুমি চাইলে অন্যভাবেও চিন্তা করতে পারো যে অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন আর ক্যাথোডের, অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল আর ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়ালের ডিফারেন্স, অথবা ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল আর মাইনাস অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল। সো এটা থেকে এটা অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করে দিলেই হতো,
0.34 মাইনাস মাইনাস 0.76 সেম জিনিস। বাট আমার এইভাবে ইয়া করতে সবসময় মানে ইয়া মনে হয় যে এটা ভুল যাওয়ার চান্স কম। দেন আরেকটা দেখো, প্লাটিনাম যে গ্যাসের ক্ষেত্রে বলছিলাম অ্যাকচুয়ালি অন্য আলাদা একটা মেটাল, একটা লেস রিঅ্যাক্টিভ মেটাল থাকে। আবার এখানে দেখো এটা ক্লোরিন গ্যাস, মানে কমপ্লিটলি নন মেটাল, ক্লোরিন অ্যাকুয়াস, এটা হচ্ছে এরকম Fe2+ আর Fe3+ অ্যাকুয়াস। ওকে, সো আমাদেরকে বলছে যে এখানে তোমাকে কিছু গিভেন ডেটা দেওয়া, E0 Fe3+ থেকে Fe2+, এখানে একটা গ্যাঞ্জাম আছে, এটাতে আসতেছি, দেখি কেউ ধরতে পারো কিনা এই রিয়াকশনটাই। Fe3+ থেকে Fe2+ হচ্ছে +770, আর E0 হচ্ছে E0 ক্লোরিন 2 থেকে ক্লোরিন মাইনাস হচ্ছে +1.358 ভোল্ট। কেউ বলতে পারবা যে এই রিয়াকশনটায় কি সমস্যা আছে, মানে এই সেল ডায়াগ্রামটায়? মানে ওইটা অ্যাকচুয়ালি প্রবলেম না, মানে অনেক সময় এটাকে কমা দিয়ে লেখে, আবার অনেকে স্ল্যাশ দিয়ে লেখে। আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা ফলো করবো, ইউপ্যাক স্ট্যান্ডার্ড, যেটা স্ল্যাশ দিয়ে লেখা। আর আরেকটা ঝামেলা আছে, একটু দেখো, না ওরকম না, এখানে অ্যাকচুয়ালি না ওইটাও প্রবলেম না। আমি বলি ওই যে অ্যানোড হচ্ছে কি অক্সিডেশন, ওই যে আমরা বলছিলাম না যে অনেক সময় কোশ্চেনে তোমাকে অ্যানোডটাও রিডাকশন হিসেবে লেখা থাকবে, এটা রিডাকশন দেখো, এখানে এটা রিডাকশন হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেশন। বাট এইটা কোশ্চেনে ভুল থাকলেও তুমি নিজে ঠিক করে নিবা, কারণ আসলে এটা অনেকেই ফলো করে না, দেখা যায় যেমনি ইচ্ছা লেখা রাখে। বাট ওই শুধু এইটুক ফলো করে যে বাম পাশেরটা অ্যানোড, ডান পাশেরটা ক্যাথোড। তো তুমি এটাকে একটু সোয়াপ করে লিখবা, এটা কোশ্চেনে এভাবে দেওয়া, বাট তুমি এইভাবে লিখবা। ঠিক আছে, এই যে অক্সিডাইজড হচ্ছে, আর এখানে তো এটা রিডিউসড হওয়ার কথা, সো আসলে Fe3+ থাকবে এই পাশে, আর এখানে থাকবে Fe2+। ওই যে আমরা বললাম পুরাটাকে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন করে লিখবো, আর এখানে যে কমা ছিল এটাকে আমি স্ল্যাশ দিয়ে লিখলাম। বুঝতে পারছো? সো তুমি যখন কোশ্চেনটা পড়ে খাতায় তুলবা নিজে এভাবে লিখে নিবা। এখন এখান থেকে আমাদেরকে বলছে যে কি কি করতে হবে, দেখো এখানে বলছে অ্যানোড রিয়াকশনটা লেখো, মানে অক্সিডেশন হাফ রিয়াকশনটা লেখো, ক্যাথোড রিয়াকশনটা লেখো, আর সেল রিয়াকশনটা লেখো, অ্যান্ড বলছে যে এটা কি স্পন্টেনাস অর নট, এটা কি স্বতঃস্ফূর্ত নাকি না। সো আমরা ফার্স্টে অ্যানোড রিয়াকশন লিখি। আমরা কিন্তু এখানে এই টাইপের ম্যাথে ভুলেও কখনো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপর বেস করে অ্যান্সার দিয়ে দিব না। এখানে বোঝাই যাচ্ছে এটা যেহেতু এই পাশেরটা অনেক মানে তোমার লেস রিয়াক্টিভ, এখানে একে তো এটা ক্লোরিন, মানে এটা তো একদম মেটালগুলোরও নিচে, আবার তুমি যদি প্লাটিনাম দিয়েও চিন্তা করো, প্লাটিনাম তো অনেক লেস রিয়াক্টিভ মেটাল। সো আয়রন তো উপরে, সো আয়রনের অ্যানোড হওয়ার কথা ছিল, প্লাটিনামের ক্যাথোড হওয়ার কথা ছিল। বাট এখানে আমরা তো ম্যাথমেটিক্যালি করতেছি, সো এখানে ওই জিনিস কাজে লাগানো যাবে না। যদি এমনিতে আসতো এইগুলো দেওয়া না থাকতো, তুমি তখন বলতা যে ওকে এটা স্পন্টেনাস না, সিরিজের উপর বেস করে। বাট যখন দেওয়া থাকবে এইভাবে করবা, যে অ্যানোড হাফ রিয়াকশনটা, অ্যানোড বা অক্সিডেশন হাফ রিয়াকশনটা হচ্ছে এখানে ক্লোরিন মাইনাসটা ক্লোরিনে কনভার্ট হবে, দ্যাট ইজ দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রনকে ডোনেট করে দিয়ে ক্লোরিন গ্যাসে কনভার্ট হচ্ছে। আর এখানে রিডাকশন বা ক্যাথোড বা রিডাকশন হাফ রিয়াকশনটা এরকম, ক্যাথোড or red half reaction, এটা হচ্ছে Fe3+, একটা ইলেকট্রন
ইয়া করে, আচ্ছা এখানে চাইলে আমরা ক্লোরিন মাইনাস মাইনাস একটা ইলেকট্রন আর এখানে হাফ লিখতে পারতাম, এটাও লিখতে পারো, সমস্যা নেই। আর Fe3+ হচ্ছে একটা ইলেকট্রন রিসিভ করে তোমার Fe2+ কনভার্ট হয়। সো এখানে আমাদের ওভারঅল সেল রিয়াকশনটা এরকম যে Fe3+ অ্যাকুয়াস প্লাস ক্লোরিন মাইনাস অ্যাকুয়াস থেকে হাফ ক্লোরিন গ্যাস প্লাস Fe2+ অ্যাকুয়াস, এটা হচ্ছে সেল রিয়াকশন। সো তিনটা অ্যান্সার শেষ। এবার আসি স্পন্টেনাস। স্পন্টেনাস চেক করার জন্য তোমার এখানে ই সেল বের করতে হবে, ই সেল, ই নট সেল, এগুলো যেহেতু স্ট্যান্ডার্ড এটাও স্ট্যান্ডার্ড। সো ই নট সেল বের করবো এভাবে যে এইখানে যেই সিকোয়েন্সে হয়, ওই যে বারবার বলতেছি এখানে যে সিকোয়েন্সে হয় সেই সিকোয়েন্সে করবা। বইতে কিন্তু এগুলো খুব কনফিউজিং ওয়েতে করা, কনফিউজিংভাবে লেখা, বুঝতে পারবো না। আমার নিজের এই চ্যাপ্টার পড়তে অনেক কষ্ট হয়েছিল। সো আমি যেটা বলবো যে এখানে যে সিকোয়েন্সে লেখা ওই সিকোয়েন্সে লিখে দিবা, ই নট, এখানে ক্লোরিন মাইনাস অ্যাকুয়াস থেকে, মানে ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন গ্যাস। আবার বইতে সিকোয়েন্সটাও ঠিক নেই, ওরা ফার্স্টে একটা ইয়া ডিসকাস করে পরে আবার ইলেকট্রোড নিয়ে ডিসকাস করে, এই জন্য অ্যাকচুয়ালি বইটা পড়ে তেমন লাভ হয় না আর কি। সো ই নট আর এদিকে হচ্ছে Fe3+/Fe2+, এই সিকোয়েন্সটা লিখছি। এবার দেখো তোমার গিভেন ডাটা কি কি দেওয়া আছে। Fe3+ থেকে Fe2+ ওইটা দেওয়া আছে এইখানে, তো এটা তুমি ডিরেক্টলি লিখে দাও। আর ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন ওইটার অ্যাকচুয়ালি উল্টা ভার্সনটা দেওয়া আছে, মানে এখানে লাগবে হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল, বাট এখানে দেওয়া আছে রিডাকশন পটেনশিয়াল। সো এটার নেগেটিভটা আর কি, সো এখানে -1.358 লেখো, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করো, ভ্যালু আসছে -588 ভোল্ট। সিন্স দিস ইজ লেস দ্যান 0, সো দ্য সেল রিয়াকশন উইল নট বি স্পন্টেনাস। তোমাকে অনেক সময় বলতে পারে আচ্ছা এটা এখন এখানে যদি একটা কোশ্চেন করে যে ঠিক এই রিয়াকশনটার জন্য এই যে রিয়াকশনটা দেখা যাচ্ছে, গিবস ফ্রি এনার্জি এর চেঞ্জ কত? সো del G ইজ ইকুয়াল টু -NF ই সেল, ই নট সেল। এখানে del G টাও তাহলে স্ট্যান্ডার্ড অবস্থায়, del G নট ইজ ইকুয়াল টু -NF ই নট সেল। তো -N মানে হচ্ছে কয় মোল, এখানে কয় মোলের ইলেকট্রন, একটা ইলেকট্রন দিয়ে আমরা রিয়াকশন দেখছি, মানে এইরকম একটা রিয়াকশনে অ্যাকচুয়ালি 1 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়। সো 1 ইন্টারচেঞ্জ হয়, এই যে একটা বের হয় আর একটা রিসিভ হয়, ইন্টু 96500 ইন্টু ই নট সেল হচ্ছে এটা। তো তুমি এটা ক্যালকুলেট করবা, del G এর ভ্যালু পাবা এত জুল, ঠিক আছে। ওটা পজিটিভ আসবে দেখি, এটা স্পন্টেনাস না, ওটা আবার থার্মোডাইনামিক্সের সাথে রিলেটেড, এন্ট্রপির ব্যাপার স্যাপার আছে। ওকে, এবার আমরা এই যে স্পন্টেনাস রিয়াকশনের সবচেয়ে ইন্টারেস্টিং এক্সাম্পলটা দেখব। সেটা হচ্ছে আমরা এই জিনিস ইউজ করে একটা জিনিস চেক করতে পারি যে ধর আমার কাছে দুইটা পট আছে, এখানে একটা পট আর এখানে একটা পট। এই পটটা হচ্ছে জিঙ্ক দিয়ে বানানো আর এই পটটা হচ্ছে কপার দিয়ে বানানো। এটা জিঙ্ক, এটা কপার। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে আমি এইখানে কি সালফিউরিক অ্যাসিড রাখতে পারবো আর এই পটে কি সালফিউরিক অ্যাসিড রাখতে পারবো, এটা জিজ্ঞেস করছে। সো আমরা এটা একটা হচ্ছে কমন সেন্স ইউজ করে বলতে পারবো, মানে ওই সিরিজ ইউজ করে, যে জিঙ্ক তো সালফিউরিক অ্যাসিড থেকে, হাইড্রোজেন থেকে মোর রিয়াক্টিভ। সো এই যে জিঙ্কের যে প্লেট, জিঙ্কের প্লেট মানে কি, এগুলো হচ্ছে জিঙ্ক সলিড, সব এগুলো অনেক সলিড জিঙ্ক দিয়ে বানানো। সো এগুলোর টেন্ডেন্সি কী থাকবে, তাড়াতাড়ি আয়ন হিসেবে এখানে ডিজলভড হয়ে যাওয়া আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস করা। সো তুমি দেখবা জিঙ্কের পটে যদি সালফিউরিক অ্যাসিড ঢালো, ওই পটটা আস্তে আস্তে ডিকে হয়ে গেছে, মানে ওটা নষ্ট হয়ে গেছে বা গলে গেছে বলতে পারো, ঠিক আছে। আস্তে আস্তে মানে দেখবা যে এটা মাঝখান দিয়ে ফুটা হয়ে গেছে আর হাইড্রোজেন গ্যাসের বাবল প্রডিউস হয়েছে। সো জিঙ্কে এটা রাখা মোটেও সেফ না, বাট কপারে রাখা সেফ। কেন?
কারণ কপার হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে ছিল। সো হাইড্রোজেন এখানে তোমার হাইড্রোজেন হচ্ছে 2H+ অবস্থায় আছে, আর এখানে কপারগুলো সলিড অবস্থায় আছে। আমরা জানি যে নিচে থাকে তার চার্জ ফ্রি থাকার টেন্ডেন্সি বেশি, কপার তো অলরেডি সেই অবস্থাতেই আছে। সো সে চাবে না যে আর মানে আয়ন ফর্ম করে এখানে চলে আসি, সে তার মেটালিক করেই থাকবে। আবার 2H+, সে হচ্ছে চার্জড থাকার টেন্ডেন্সি বেশি কপারের থেকে, তো সেও এখানে হ্যাপি, সে আর চার্জ ফ্রি হবে না। সো এটা সেফ। এখন এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যালি বের করার সময় তোমার অবশ্যই এই প্রপার ম্যাথ করে দেখাইতে হবে। সো আমরা এখানে ডাটা দিয়ে দিই। এমনিতে এটা বুঝছো সবাই? কারো কোশ্চেন আছে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে কিভাবে বুঝবা? আচ্ছা, এখানে আমাদেরকে বলে দিছে যে E0 জিঙ্ক 2+2 জিঙ্ক, দিস ইজ -0.76 ভোল্ট। হাইড্রোজেনেরটা হচ্ছে 0 ধরা হয়। হাইড্রোজেনের যে অক্সিডেশন বা রিডাকশন পটেনশিয়াল, হাইড্রোজেন হচ্ছে স্ট্যান্ডার্ড, সো ওইটার ভ্যালু হচ্ছে 0, মানে ওইটার H2 থেকে H+ এর ভ্যালুও 0, H2 থেকে 2H+ এর ভ্যালুও 0। H2 থেকে 2H+ না লিখে এটাকে এভাবে লেখা উচিত, হাফ H2। হাফ H2 থেকে H+, এটাও 0। আবার তোমার H+ থেকে হাফ H2, এটাও 0। আর কপারের ক্ষেত্রে কপারটা দিয়ে দিছে যে কপার 2+ থেকে Cu, এটা হচ্ছে +0.34 ভোল্ট। সো আমরা এখন এটা ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করব। সো আমরা ফার্স্টেরটা দেখি, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড। দেখো তো এই পটটা কখন আনসেফ। যদি আমরা এরকম একটা রিয়াকশন দেখি, জিঙ্ক প্লাস H2SO4, মানে আমি ধরে নিলাম এই জিঙ্ক এই সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করবে। রিয়াকশনটা করলে এরকম হওয়ার কথা, জিঙ্ক H2SO4 জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখন দেখো এই যে রিয়াকশনটা লিখছি, এটা যদি স্পন্টেনাস হয়, আমি এখানে এক কাজ করি, আয়নিক ফর্মে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে স্পেকটেটর আয়ন বাদ দিয়ে জাস্ট 2H+ আর জিঙ্ক 2+ লিখি। এই রিয়াকশনটা যে আমি ধরে নিছি, সেটা যদি স্পন্টেনাস হয়েই যায়, তাহলে কিন্তু এটা তোমার আনসেফ। সো আমরা মেনলি করব কি, এরকম একটা রিয়াকশন বিল্ড করব, অ্যান্ড একটা থামস রুল হচ্ছে যে যেটা তোমার পট হিসেবে থাকবে সেটাকে তুমি অ্যানোড হিসেবে ট্রিট করবা, ঠিক আছে? এটা তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে ওইটাকে অ্যানোড হিসেবে ট্রিট করে যদি দেখো যে এইটা তোমার অক্সিডাইজড হচ্ছে, মানে এটাকে অ্যানোড হিসেবে ট্রিট করা মানে কি, ওই রিয়াকশনটা যেই ইলেকট্রোকেমিক্যাল সেলের অংশ সেটা যদি স্পন্টেনাস হয়, তাহলে অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা স্পন্টেনাসলি হবে, অ্যান্ড সে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কনভার্ট হইতে থাকবে, সেটা আনসেফ। সো আমরা যেটা করব, এরকম একটা রিয়াকশনের সেল বের করব। যদি এটা পজিটিভ আসে তাহলে বলবো ওকে, তাহলে এটা যদি পজিটিভই এসে থাকে তাহলে তো জিঙ্ক কন্টিনিউয়াসলি জিঙ্ক 2+ কনভার্ট হবে, মানে আমার পটের ম্যাটেরিয়ালটা কন্টিনিউয়াসলি ক্যাটার্ন হচ্ছে। সো এই পটটা অ্যাকচুয়ালি সেফ না। সো E0 সেল এটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। পরীক্ষার হলে যাতে চিন্তা ভাবনা কম করা লাগে এর জন্য বলছি যে অ্যানোডটাকে পট হিসেবে ধরবা, পটটাকে অ্যানোড হিসেবে ধরবা। ই জিঙ্ক টু জিঙ্ক 2+ প্লাস এখানে অ্যাকচুয়ালি ওই যে বলছিলাম ইয়াটা লেখার দরকার নেই, জাস্ট তুমি H+/half H2 লিখবা। সো এই পটেনশিয়ালটা হচ্ছে এটার উল্টাটা দেওয়া, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক দেওয়া, সো এটা +0.76 হবে, আর প্লাস এটা তো 0, সো এটা দেখো +0.76 ভোল্ট আসছে, which is greater than 0. সো এই রিয়াকশনটা স্পন্টেনাস, সো দিস ইজ আনসেফ, এই পটে রাখা সেফ না। বলো। ও না, পটেনশিয়ালে অ্যাকচুয়ালি ওই কোফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না। পটেনশিয়াল তো অ্যাকচুয়ালি একটা ইউনিট ইসের জন্য বের করা, তাই না? পটেনশিয়ালের ডেফিনেশন কি?
পার 1 কুলম চার্জের জন্য যত। সো এখানে হ্যাঁ সো এখানে অ্যাকচুয়ালি ওই রিয়াকশনে তোমার কয়টা ওটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। ধরো এখানে তুমি যদি ধরে নাও 2টা ইলেকট্রন হচ্ছে ডোনেট করতেছে, স্টিল পার 1 কুলম্বের জন্য তো একই অ্যামাউন্ট এনার্জি লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা সেফ, কারণ এইটাতে তুমি যদি কপার আর H2SO4 এর রিয়াকশনটা দেখো, এটা কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তুমি একটা রিয়াকশন আসলে হবে কিনা সেটা চেক করে দেখতে পারো এইভাবে, যদি তোমার কাছে সবার অক্সিডেশন পটেনশিয়াল থাকে। কেমিস্ট্রিতে সব রিয়াকশনই তো পসিবল না, এটা অ্যাকচুয়ালি এইভাবে বের করা হয়। তো কপার সালফেট প্লাস H2, যদি এই রিয়াকশনটা স্পন্টেনাস হয় তার মানে কপার সলিড কপার 2+ কনভার্ট হয়ে যাচ্ছে, সো এইখানে সালফিউরিক অ্যাসিডকে রাখা যাবে না, পটটা তাহলে ফুটা হয়ে যাবে। সো আমরা সেটা বের করব যে এটার ই নট সেলের ভ্যালু কত। ই নট সেল হচ্ছে ই কপার 2 প্লাস ই 2H হাফ H2। এটা জাস্ট লেখার সুবিধার্থে আমি H+2 হাফ H2 লিখছি, বাট অনেক সময় 2H+ থেকে H2 লিখতে পারো, সেম, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। সো কপার 2 হচ্ছে, এটা উল্টাটা দেওয়া, সো এটা -0.34 আর এটা হচ্ছে +0। এটা একটা নেগেটিভ ভ্যালু আসছে, দ্যাট মিনস এটা স্পন্টেনাস রিয়াকশন না, মানে এই রিয়াকশনটা হবেই না। সো এখানে তুমি সালফিউরিক অ্যাসিডকে উইদাউট এনি টেনশন রাখতে পারো, কারণ এখানে কোনো রিয়াকশন হচ্ছে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই রিলেটেড। আমাদেরকে বলছে ক্যান উই পুট কপার সালফেট ইন আয়রন পট, ক্যান উই পুট কপার সালফেট। এমসিকিউতে আসলে তুমি তো এটা জাস্ট ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে বলতে পারবা, কপার সালফেট ইন আয়রন পট। দেখো আয়রন হচ্ছে কপারের উপরে, সো আয়রন হচ্ছে অ্যাকচুয়ালি Fe2+ কনভার্ট হইতে চায়, আর ওর রেসপেক্টে কপার হচ্ছে কপার 2+ থেকে কপারে কনভার্ট হতে চায়। সো এই আয়রন পটের যে ম্যাটেরিয়াল আয়রন, সে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি এইটাই কনভার্ট হতে চায়, সো এটা সেফ না, আগে থেকে আমি বলে দিলাম যে এটা সেফ না। বাট এবার ম্যাথমেটিক্যালি দেখি, আমাদেরকে ডাটা দেওয়া আছে যে ই নট অফ Fe2+ to Fe, this is -0.44 volt, আর ই নট কপার 2+ to কপার is equal to +0.34 ভোল্ট। সো এইটা সেফ নাকি সেফ না সেটার জন্য আমি এভাবে করতে পারি যে এই যে আয়রনের পট, আয়রন হচ্ছে সলিড আর কপার সালফেট হচ্ছে সলিউশন। সো আয়রনের পট মানে আয়রনের সলিড আর কপার সালফেট, এই রিয়াকশনটা যদি স্পন্টেনাস হয়, মানে এটা যদি পসিবল হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার এটা সেফ না, রাইট? বা FeS প্লাস কপার 2+ Fe2+ প্লাস কপার, এটা যদি স্পন্টেনাস একটা সেল রিয়াকশন হয় তাহলে এটা আর রাখা পসিবল না, মানে সেফ না। সো আমরা ওইটাকে বের করব, ই নট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট Fe2 প্লাস ই নট কপার 2+ টু কপার। সো Fe থেকে Fe2+ হচ্ছে এইটার উল্টাটা, দ্যাট ইজ +0.44, আর কপার 2+ থেকে কপার যেটা দেওয়া আছে সেটাই, তো +0.34। সো এটা দেখো হাইলি পজিটিভ আসছে 0.78। সো এটা রাখাটা সেফ না, আমরা রাখতে পারবো না, ওকে, মানে আমরা প্রিজার্ভ করতে পারবো না কপার সালফেটকে। বাট উল্টাটা ট্রু, এখানে যদি বলতো যে একটা কপারের ইসের মধ্যে ফেরাস সালফেট রাখা যাবে, সেটা ট্রু। এখানে যদি বলতাম যে ফেরাস সালফেটের সলিউশন রাখতে চাই ইন কপার পট, তখন তোমার এই রিয়াকশনটা চেঞ্জ করে লিখতে হবে যে এখানে কপার সলিড অবস্থায় আছে আর Fe সালফেট আয়রন সালফেট হচ্ছে লিকুইড হিসেবে আছে, সরি অ্যাকুয়াস হিসেবে আছে। সো যদি এই রিয়াকশনটা স্পন্টেনাস হয় তাহলে সেফ, আদারওয়াইজ সেফ না যদি এই রিয়াকশনটা হয় এরকম। সো এটার ই সেল বের করি সেম ডাটা দিয়েই, এটা মনে রেখো এটা কত আসে 0.78 +0.78, বুঝতেই পারতেছে এটা হচ্ছে -0.78 আসবে, মানে ঠিক উল্টাটা হবে, মানে আগের রিয়াকশনটা তো উল্টা ছিল। সো ই নট সেল হচ্ছে ই নট কপার 2+
প্লাস ই নট এফই টু প্লাস টু এফই। এফই টু প্লাস টু এফই হচ্ছে -0.44, আর কপার থেকে কপার টু প্লাস হচ্ছে এইটার নেগেটিভ, দ্যাট ইজ -0.34, দ্যাট ইজ -0.78 ভোল্ট। এটা যেহেতু লেস দ্যান 0, এটা স্পন্টেনাস না, সো এটা রাখা পারফেক্টলি সেফ। সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? কারো যদি কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো। দেন বাসায় আরও করতে পারো, আমি কয়েকটা দিয়ে দিই, এগুলো বইতেও আছে। যে একটা জিঙ্কের পটের ভিতর নিকেল সালফেটকে অনেকক্ষণ রাখা যাবে কিনা, যেখানে তোমার ইনট নিকেল 2 প্লাস 2 নিকেল, দিস ইজ -0.25 ভোল্ট। আজকে অ্যাকচুয়ালি অনেক স্লো পড়াইছি, আমি চাইছিলাম আজকে নানস্ট ইকুয়েশনটাও দেখাই দিব, বাট ওইটার টাইম হয়নি। আচ্ছা, ওইটা নেক্সট দিন। সো ইনট জিঙ্ক 2 প্লাস 2 জিঙ্ক, দুইটারই তোমার রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে, এটা হচ্ছে -0.76। এটা কইরো। তারপর কপারের একটা ইসের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা, যেখানে তোমার দুইটারই রিডাকশন পটেনশিয়াল দেওয়া, যে কপার 2 প্লাস স্ল্যাশ কপার হচ্ছে +0.34, আর রিডাকশন পটেনশিয়াল অফ ম্যাগনেসিয়াম, এই যে অনেক সময় এইভাবেও লেখে ইনট রেড কমা ম্যাগনেসিয়াম 2 প্লাস 2 ম্যাগনেসিয়াম। সবগুলো নোটেশন তুমি পারলে ভালো, মানে তুমি যাতে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। এটা হচ্ছে -2.3 ভোল্ট। সো এইখানে এটা রাখা সেফ কিনা, এই দুইটা করতে পারো। এই তো, আর এখন তো রিয়াকশন স্পন্টেনাস কিনা এগুলো বের করতেই পারবা। সো আমাদের এখন জাস্ট এই চ্যাপ্টারে নানস্ট ইকুয়েশন আর হচ্ছে ওই ইলেকট্রোড, তারপর এগুলোর ক্লাসিফিকেশন, আর হচ্ছে লেড অ্যাসিড, লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো বাকি। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি।